পিছনে কারো পায়ের শব্দ পেয়ে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো সুব্রতা। মেহরাদকে পিছনে দেখে রাগ, দুঃখ, কষ্ট সব যেন একসাথে ঝেঁকে ধরল তাকে। পা এর গতি বাড়ালো। হাতের চ্যাপ্টা বোতলটা ছুঁড়ে ফেলল সামনে, ফুঁসতে ফুঁসতে সেই সাথে চোখে জল। তার এমন কেন লাগছে? নিজেকে নিজের কাছে খুব ছোট ছোট লাগছে। সে কি বড় হয়েছে? ছোটই তো। এক মন প্রশ্রয় দিচ্ছে, আরেক মন তা দমিয়ে রাখছে। তার মস্তিষ্ক এলোমেলো। এই এলোমেলো মস্তিষ্ক নিয়েই সামনে পড়ে থাকা বোতলটা পা দিয়ে লাথি রতে গিয়ে বেকায়দায় পা এ চোট লাগল। কিন্তু সুব্রতা উফফো পর্যন্ত করল না। পিছন থেকে মেহরাদ কদমের গতি বাড়ালো। ঘাড়ের রগগুলো একটু ফুলে ফেপে উঠল। সেই সাথে চোয়ালটা তীক্ষ্ণ। মেয়েটা জেদ দেখিয়ে নিজের ক্ষতি করছে। জিদ্দি কোথাকার। হাঁটতে হাঁটতে ওয়াশরুমের দিকে না গিয়ে একটা প্রাইভেট কর্নার টেবিলের দিকে চলে এসেছে সুব্রতা। এখানেই শেষ, আর যাওয়ার জায়গা নেই। কিন্তু সে তো এখন মেহরাদ ভাইয়ের মুখোমুখি হতে চাচ্ছে না। 5 তারকারা হোটেল হওয়ায় সব ধরনের প্রাইভেসির ব্যবস্থাই আছে। মোচকানো পানিয়েই সেই প্রাইভেট কেবিনে ঢুকে স্লাইডিং ডোরটা আটকে দিতে চাইল সুব্রতা। কিন্তু এর আগেই মেহরাদ এসে হাত দ্বারা আটকে দিল তা। হিম শীতল চোখে তাকালো সুব্রতার দিকে। সুব্রতাও তাকালো লাল লাল চোখ জোড়া নিয়ে। নাকের পাটা এখনো কাঁপছে। যে কোনো মুহূর্তে গলা ভেঙে কেঁদে ফেলবে নিশ্চিত। থুতনিটাও তিরতির করে কাঁপছে। সুব্রতাকে কিঞ্চিত ধাক্কা দিয়ে সরিয়ে ভিতরে ঢুকে শব্দ করে স্লাইডিং ডোরটা লক করে দিল মেহরাদ। সুব্রতা সরে যেতে চাইল মেহরাদের সামনে থেকে, কিন্তু বিনা বাক্য ব্যয়ে মেহরাদ সুব্রতার কোমর ধরে টেবিলের উপরে বসিয়ে দিল। চোট পাওয়া পা টেনে উপরে উঠিয়ে জুতোটা খুলে দিল। ব্লক হিলস পরা ছিল পা এ, যা এখন মেহরাদের হাতে শোভা পাচ্ছে। সুব্রতা মুখ অন্যদিকে ঘুরিয়ে রেখেছে। তার দিকে ঝুঁকে মেহরাদ খুব কাছাকাছি। কিন্তু সে সেদিকে তাকাবে না। তাকালেই কেঁদে ফেলবে ভা ভা করে। এক হাতে সুব্রতার ঘাড় চেপে তার মুখোমুখি করল মেহরাদ। সুব্রতা তবুও তাকায়নি। তিরতির করে কাঁপতে থাকা ঠোঁটগুলো চেপে আছে, দৃষ্টি নিচে। পায়ে লেগেছে, খেয়াল আছে সেদিকে? সুব্রতা নিশ্চুপ, ক্ষণে ক্ষণে নাক টেনে কান্না আটকাচচ্ছে। মেহরাদের চোয়াল আরো খানিকটা কঠিন হল। ঘাড় চেপে তার দিকে তাকাতে বাধ্য করল সুব্রতাকে। সাথে সাথেই টুপ করে এক ফোঁটা চোখের পানি পড়ল। জেদ দেখাচ্ছিস কেন? কার সাথে দেখাচ্ছিস? হু? রিজন কি? উদ্ধৃতি চিহ্ন। সুব্রতার রাগ, দুঃখ, কষ্ট যেন আরো বাড়ল। তাকে রিজন দেখাতে বলছে। সে কি তার স্বামীর সাথে একটু রাগ জিদ ও দেখাতে পারবে না? কোন কারণ নেই। কিছুটা তেজ দেখিয়ে বলল সুব্রতা। আবারও ঘাড় ঘুরিয়ে নিল আরেক দিকে। তপ্ত শ্বাস ছাড়ল মেহরাদ। সুব্রতার ঘাড় চেপে আবারও নিজের দিকে ঘুরাতে ঘুরাতে বলল, আমায় তেজ দেখাচ্ছিস? আবার চোখের জলও ফেলছিস? সো চাইল্ডিশ। তোর তেজ কমাতে আমার 2 সেকেন্ডও লাগবে না। উদ্ধৃতি চিহ্ন। কমবে না। আমি এমনি ভালো না। আবারও মেহরাদ থেকে দূরে যেতে চেয়ে বলল, তোর তেজ কমাতে আমার একটা চুমু যথেষ্ট। উদ্ধৃতি চিহ্ন। সময় ব্যয় করল না মেহরাদ। ঘাড় চেপে নিজের মুখোমুখি করে রক্তি মুষ্ঠ জোড়া দখল করে নিল। সুব্রতা শান্ত হল না, আরও ফুপিয়ে উঠল। তবে মেহরাদ ছাড়ল না। গভীর করল ওষ্ঠের ছোঁয়া। একসময় সুব্রতাও সাড়া দিল, কিন্তু চোখের কোণে জল গড়িয়ে পড়ছে। এই মানুষটাকে সে ভালোবাসে, খুব ভালোবাসে। কিছুটা সময়ের ব্যয় সুব্রতাকে বুকে আগলে নিল মেহরাদ। এক বাহু দ্বারা পিঠ চেপে বক্ষপিঞ্জরে লেপ্টে রাখল। সুব্রতার মুখ গিয়ে ঠেকেছে মেহরাদের গলার কাছে। সুব্রতার বড় বড় নিঃশ্বাসের তালে তালে বক্ষপিঞ্জরে আলোড়ন ঘটছে মেহরাদের। এখনো ফুপাচ্ছে মেয়েটা। মেহরাদ মুখ নামিয়ে মাথায় বার কয়েক চুমু খেল। তবে মুখে কিছুই আওড়ালো না। সুব্রতার হৃদয় ভেঙে ফোপানোর কারণ তার জানা। সে জানে, যতবার তাদের আলাদা হয়ে যাওয়ার কোন ইস্যু সামনে আসে মেয়েটা ঠিক ততবার নিজেকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলে। বিক্ষিপ্ত, রক্তাক্ত হৃদয় তার সাহারার জন্য বসে থাকে। মেহরাদ ভাই, আপনি তো জানেন, আমি আপনায় ছাড়া বাঁচতে পারবো না। একদম না। উদ্ধৃতি চিহ্ন। হুসস। জানি, সব জানি। আমি আছি তো। সুব্রতাকে চুপ করিয়ে আরও নিজের সাথে মিশিয়ে নিল মেহরাদ। সুব্রতার ছোট্ট দেহখানা এখনো কিছুটা কেঁপে কেঁপে উঠছে। তবে ফোপানো বন্ধ হয়েছে। নিশ্চুপ লেপ্টে আছে। সে জানে, তার মনের আশঙ্কা, ভয় সবকিছু তার কিশোরী মনের অযাচিত অতিরিক্ত আবেগ। তার ম্যাচুরিটি কম, তাই হয়তো এতটা খারাপ লাগে ভিতর থেকে, যতবার ভাবে তার আর তার মেহরাদ ভাইকে আলাদা হয়ে যেতে হবে। তাদেরকে কেউ মানবে না। এই চিন্তাভাবনাগুলো মাথায় আসলে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। মনে হয় কেউ গলা চেপে ধরেছে তার। এই বুঝি মৃত্যুর দুয়ার খুলে গেল তার সামনে। শেষ তার জীবনের পথযাত্রা।
এই মানুষটা তার জীবনের পথ চলার সঙ্গী। এখন থেকে না, সেই তার 10 বছর বয়স থেকেই। ছোট্ট মেয়ে সে তখন, হঠাৎ এক দুর্ঘটনা তার জীবন থমকে দিল। সেই সাথে পরিবারের সকলেরও দিল। সবচেয়ে বেশি দিল তার মা এর। তাকে দেখলেই মা, রত, বোকত, অপা বলতো, আরো কত কি। মানসিক রোগী হয়ে যাচ্ছিল এক প্রকার। বাবা নিয়ে গেল তখন মাকে সাথে করে। বাড়ির সকলে রেখে দিল তাকে তাদের সাথে। সেই থমকে যাওয়া জীবন আবারও শুরু হলো এই মানুষটার হাত ধরে। সেই থেকে তার আশা, ভরসা, ভালো লাগা, খারাপ লাগা যা আছে সবকিছু বলতে সে এই মানুষটাকেই বুঝে। বুঝতে বুঝতে ভালোবেসেছে। এখন এই মানুষটাকে ছাড়া জীবন মানে তার কাছে পথযাত্রা শেষ হওয়া একই। কোন পার্থক্য নেই তার কাছে। বলে না, মানুষ সুখের চেয়ে দুঃখ মনে রাখে বেশি। ঠিক সেটারই প্রতিফলন তার বেলায়। এই যে 10 বছরের পূর্বের ঘটনা এখনো যেন স্বর্ণাক্ষরে তার কলিজায় ক্ষত হয়ে রয়ে গিয়েছে। ভুলবে কি করে? সম্ভব তা কখনো? কখনো না। সুব্রতাকে বুকে চেপে পকেট থেকে মোবাইল বের করে অ্যাসিস্ট্যান্ট রুবেলকে মেসেজ করে মিস আয়রার সাথে বাকি সব বিষয়গুলো হ্যান্ডেল করতে বলল। আরেকটা মেসেজ দিল আদনানকে। প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, আর বাহিরে থাকা ঠিক হবে না। আদনানকে বলল, শান্তা আর সোহানাকে বাড়ি পৌঁছে দিতে। আদনান সাথে সাথেই রিপ্লাই করে জানালো, ওকে ব্রু, স্পেন্ড ইউর কোয়ালিটি টাইম উইথ ইউর ওয়াইফ। হেয়ার, ডোন্ট ওয়ারি, উদ্ধৃতি চিহ্ন। মোবাইলটা আবারও রেখে দিল। আদনান জানে তার আর শুভ্রার বিয়ের ব্যাপারে। তার বেস্ট বাডি জানবে, এটাই স্বাভাবিক। তাদের রেজিস্ট্রির সময়ও ছিল। আরও দুজন ছিল তারই ফ্রেন্ড। সে জানে আদনান ওর বোনদের সুস্থভাবে বাড়ি পৌঁছে দিবে। রুবেল ও ওদিকটা সামলে নিবে। তাই সে রিল্যাক্স হলো কিছুটা। স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসলো বুক চিরে। সুব্রতার দিকে নজর দিল মেহরাদ। মেয়েটা শান্ত হয়ে বুকে লেপ্টে আছে তার। দু হাতে জড়িয়েও ধরে আছে। সে কাঁধ থেকে মাথাটা তুলে তার মুখোমুখি আনল। অশ্রুজলে ভেজা মুখশ্রীটা দু হাতের আজলায় ভরে পরপর কয়েকটা চুমু খেয়ে নিল সারা মুখে। এক হাতে মুছিয়ে দিল সারা মুখ টিস্যু দিয়ে নিজের হাতে। সুব্রতার অন্তর শীতল হয়ে এসেছে। তার হৃদয় শীতলকারী পুরো সেটা। রবের কাছে খুব চাওয়ার। হৃদয় শীতল না হয়ে উপায় আছে। অভ্যন্তরে কোথাও যেন ফুরফুরে প্রাণোচ্ছল হাওয়া বয়ে যাচ্ছে। এই ছোট্ট ছোট্ট কেয়ারগুলোই তো তাকে মেরে ফেলে। বারে বারে ক্ষণে ক্ষণে ফিদা করে ফেলে তার মেহরাদ ভাইয়ের উপরে। উনি রাগলে যেমন আগুন, তেমনি শান্ত থাকলে যেন কোন প্রবহমান শান্ত ধারা, যে তাকে বারে বারে আগলে রাখে বক্ষ পিঞ্জরায়। ছোট্ট আদুরে বিড়াল ছানার মতো। সুব্রতাকে নিয়ে মেহরাদ যখন হোটেল থেকে বের হলো তখন সন্ধ্যা ছেয়ে গেছে ধরণীতে। চারদিকে আর্টিফিশিয়াল লাইটের ঝলকানি। সুব্রতা তখন মেহরাদের পাজকুলে। মেহরাদের কোলে সুব্রতার শুভ্র মুখখানা, শুভ্র ওড়না দ্বারা ঢাকা। লজ্জায় ঢেকে ফেলেছে সুব্রতা। বাহিরে কত মানুষ। আর মেহরাদ ভাই তার কথা শুনলই না। একটুও না। একটু পা মচকেছে তো কি হয়েছে? এভাবে সকলের সামনে কোলে করে আনতে হবে? আশ্চর্য। সুব্রতা রাগে লজ্জায় কুণ্ঠিত। মুখে বলার ভাষা নেই আপাতত তার। মানুষগুলো কি ভাবছে কে জানে। টেবিল থেকেই কোলে তুলে নিয়ে বের হয়েছে মেহরাদ ভাই। সে চোখ বন্ধ করেই বুঝতে পারছে তাকে এক হাতে ধরে রেখেছে মেহরাদ ভাই, আরেক হাতে তার ব্ল্যাক হিলসগুলো মেবি। এ লোক তার মতো লিলিপুটকে এক হাতেই তুলে নিতে পারবে, এটা অস্বাভাবিক কিছু না। সে মেহরাদ ভাই থেকে ভালোই ছোটখাটো। বাচ্চা টাইপ। ইসস, সে আরেকটু মোটা হলে, আরেকটু লম্বা হলে কি হতো? আফসোস, আফসোস। এত আফসোস কোথায় রাখবে সুব্রতা? জায়গাটা কই? পার্কিং লটে এসে গাড়ির দরজা খুলে সুব্রতাকে বসিয়ে দিল মেহরাদ। সুব্রতার মুখে এখনো ওড়না দ্বারা ঢাকা। সিট বেল্ট লাগাতে লাগাতে সুব্রতার দিকে তাকিয়ে মৃদু মাথা দুলিয়ে হেসে ফেলল মেহরাদ। চাপা হাসি যাকে বলে, সামান্য ঠোঁট বাঁকা। গাড়ির দরজাটা লাগিয়ে দিল মেহরাদ। দরজা লাগানোর শব্দে সুব্রতা ওড়না সরিয়ে দেখল মেহরাদ গাড়িতে না উঠে কোন শপে যেন গেল। গিয়ে কি যেন কিনল। আবার আসছে এদিকে। সে তাড়াতাড়ি আবার ঢেকে ফেলল মুখ। মটকা মেরে সিটে মাথা এলিয়ে পড়ে রইল। মেহরাদ এসে ড্রাইভিং সিটে উঠে বসল। সুব্রতার দিকে এক পলক তাকিয়ে হাতের ছোট্ট ব্যাগটা রেখে গাড়ি স্টার্ট দিল। সুব্রতা সেভাবেই পড়ে রইল, কোন নড়াচড়া করল না। গাড়ি চালাতে চালাতে মিনিট 20 পর গাড়ি থামালো মেহরাদ। সুব্রতা মুখ থেকে ওড়না সরিয়ে ফেলল। সে ভেবেছে বাড়ি চলে এসেছে বোধহয়। ওমা, এটা তো বাড়ি না, একটা নির্জন রাস্তা। চারিদিকে নিরিবিলি। শুধু বাহিরে গুটগুটে আলোর মধ্যে তাদের গাড়ির হেড লাইট দুটো জ্বলছে আর ল্যাম্পপোস্টের বাতিটা। সুব্রতা অবাক হয়ে তাকালো মেহরাদের দিকে। তাকিয়েই দেখল মেহরাদ আহে থেকেই তাকিয়ে আছে তার দিকে।
সিট বেল্টও খুলে ফেলেছে ইতিমধ্যে। এখান থেকে বের হবে নাকি? কোথায় যাবে? এটা আবার কই? সে চিনতে পারছে না কেন? অন্ধকার দেখে নাকি? সুব্রতার এত সব ভাবনার মধ্যেই মেহরাজ সুব্রতার সিট বেল্টটা খুলে দিল আকস্মিক, সেই সাথে মুচকে যাওয়া পাটা টেনে নিল তার কোলের উপর। সুব্রতা হকচকিয়ে চমকে উঠল। এই নিস্তব্ধ গুমট জায়গায় তার রিনরিনে হকচকানো কণ্ঠ ধ্বনিত হল। কি করছে? কি করছেন? পা ধরছেন কেন? মেহরাজ সুব্রতার কথায় কোন জবাব দিল না। দেওয়ার কোন ভাবান্তরও দেখা গেল না তার। সে তার মতোই তখনকার শপ থেকে কিনে আনা প্যাকেটটা থেকে ফ্রোজেন চিল্ড কিউকাম্বার বের করল। ছোট্ট কিউবের মধ্যে ছিল। এটা ভালো ব্যথাযুক্ত স্থানের জন্য। সুব্রতা চোখ বড় বড় করল। এগুলো নেওয়ার জন্য গিয়েছিল তখন। কি আশ্চর্য! তার মেহরাদ ভাই এত ক্যারিং কেন? হোয়াই, এ কারণেই তো সে লোকটাকে কাউকে দিবে না। কোন ভাবেই না। মাথা ঠান্ডা হয়েছে? মেহরাদ জিজ্ঞেস করল। হাতে বরফে জমা শশার স্লাইড যেটা পা লাগাতে নিচ্ছে। সুব্রতা পা টেনে নিজের কাছে নিয়ে আসতে চেয়ে বলল। মাথা, মন সব ঠান্ডা। আপনি এটা কি করছেন? আমায় দিন, আমি ঘষছি পায়ে। উদ্ধৃতি চিহ্ন। উহু, আমি করছি। চুপচাপ বসো। সুব্রতা চুপচাপ বসল না, মোচড়ামুচড়ি করল। পা টেনে আনতে চাইল কিন্তু কোন লাভই হলো না বেচারির। থামবি, নাকি মোচকানো পা আরও মোচকে দিব? উদ্ধৃতি চিহ্ন। মুখ শান্ত করল সুব্রতা। মুখ ভার করেই বলল। আপনি পা হাত দিয়েছেন ভালো লাগ। আর বাকিটা বলতে পারল না। এর আগেই পাটা কিঞ্চিত তুলে মোচকানো স্থানে চুমু খেল মেহরাদ। সুব্রতা হতভম্ব হয়ে একটু পিছন দিকে এলে গিয়েছে। সারা শরীর শিরশির করছে। আপনার মাথা গেছে। কি করছেন? পা কেউ কেউ আমতা আমতা করল সে। ভেঙে বলতে পারছে না সে। লজ্জা লাগছে তার। মেহরাদ ভাবলেশহীন স্বাভাবিকভাবেই পা বরফ ডলতে ডলতে বলল। এতদিনে আরও অনেক জায়গায় এই ঠোঁটগুলো ছুঁয়ে দেওয়ার কথা ছিল। উদ্ধৃতি চিহ্ন। সুব্রতার আড়ষ্ঠতা আরও বাড়ল। পা ঠান্ডা লাগলেও সারা শরীরে তাপদাহ কেমন ছড়িয়ে পড়ছে। পা মেহরাদের শান্ত কোমল ছোঁয়া তার দেহের তুরণে তুরণে অনুভূতিরা জোয়ারে ভাসাচ্ছে। আমরা হাজবেন্ড ওয়াইফ শুভ্রা। এভাবে রিয়েক্ট করে নিজেকে কষ্ট দেওয়ার মানে কি? উদ্ধৃতি চিহ্ন। সুব্রতার রাগ হল। সে রিয়েক্ট করেছে। আর মেয়েটা যে ওনার সাথে ঢলে ঢলে কথা বলল সেটা? বিয়ে হয়েছে তো কি হয়েছে? কেউ জানে বিয়ের কথা? আপনি আমি একসাথে খাই, একসাথে থাকি। উদ্ধৃতি চিহ্ন। তুই কি চাস আমরা একসাথে থাকি? তুই চাইলে সব হবে। মাদকতা ভরা চোখে চেয়ে শুধালো মেহরাদ। সুব্রতা চুপ করে গেল। কথা ঘুরাতে বলল। আর লাগবে না। ঠান্ডা লাগছে পায়ে, এটা ফেলে দিন। উদ্ধৃতি চিহ্ন। মেহরাদ ফেলল না, টুপ করে মুখে পুরে নিল। এটার প্রয়োজন ছিল। বিকজ তুই সাথে আছিস। উদ্ধৃতি চিহ্ন। সুব্রতা গোল গোল চোখে চেয়ে আর্তনাদ করে বলল। ইয়াক, ছি, এটা কি করলেন? আল্লাহ, আপনি সত্যি সত্যিই পাগল হয়ে গেছেন। ফেলুন এটা, ফেলুন। সে এগিয়ে গিয়ে মেহরাদের মুখোমুখি হয়ে চোখ মুখ কুচকে বলতে থাকল। মেহরাদ টুকরোটা গিলে ফেলল, সেই সাথে আডামাস আপওয়েলটা ভেসে উঠল। সুব্রতার এত কাছাকাছি তাকে কন্ট্রোললেস করে তুলছে। সে তার দিকে ঝুঁকে থাকা সুব্রতাকে নিজের কোলে বসিয়ে দিল। সুব্রতার উন্মুক্ত ঘাড়ে নাক ঘষে হাসকি স্বরে বলল। তুই এখনো ছোট আছিস শুভ্রা? সুব্রতা ঢুক চাপল একটা। মেহরাদের তপ্ত শ্বাস, ঘাড়ে ছোট ছোট ছোঁয়া তার নারী দেহে ঝংকার তুলে দিচ্ছে। তলপেটে হাজারো প্রজাতিরা ডানা মেলে উঠছে। আপনি না চাইলে আমি আর আসব না আপনার কাছাকাছি। আপনাকেও আর হেল্পলেস হতে হবে না। মেহরাদের দু কাঁধে হাত চেপে বলল সুব্রতা মিন মিন গলায়। আমি চাই, খুব করে চাই, তুই আমার কাছে আসিস। যতটা কাছে আসলে তোর আর আমার মাঝে সুতো পরিমাণ দূরত্বও থাকবে না। এ যাত্রায় সুব্রতার গায়ের শুভ্র ওড়না খানা খুলে ব্যাকসিটে ফেলে দিল মেহরাদ। সুব্রতাকে মিশিয়ে নিল তার সাথে। সুব্রতার গলায় আরও ভালোভাবে মুখ ডুবাতে ডুবাতে হাসকি স্বরে বলল। তুই জানিস তো এই তাসদিদ মেহরাদ তালুকদার শুধু তোর। শুধুই তোর। তাহলে কেন কষ্ট পাস যান? উদ্ধৃতি চিহ্ন। ওনার বাবা আপনাদের বিয়ের জন্য প্রপোজাল দিয়েছে বড় বাবার কাছে। উদ্ধৃতি চিহ্ন। সো হোয়াট? দিলেই হবে। উদ্ধৃতি চিহ্ন। সুব্রতা কিছু বলল না। সে জানে মেহরাদ ভাই এগুলো কখনো কানে তুলবে না। মেহরাদ সুব্রতার এলোমেলো নিঃশ্বাসের গতির আভাস পাচ্ছে। বড় বড় করে শ্বাস ফেলছে মেয়েটা। সুব্রতার কমলার কোয়ার ন্যায় রক্তজবার মতো ওষ্ঠগুলো দখল করে নিল মেহরাদ। নিঃশব্দ, গভীর, ভেজা চুমুতে বুঝিয়ে দিচ্ছে নিজের ভিতরের দাবদাহের অবস্থা। এর মধ্যেই সে করে বসল আরেক কাণ্ড। এক টানে সুব্রতার জামার পিছনের চেইনটা খুলে দিল।
আঁতকে উঠল সুব্রতা। ওষ্ঠগুলো ছাড়িয়ে বড় বড় নিঃশ্বাস ফেলে মেহরাদের চোখে চোখ রেখে কুণ্ঠিত হয়ে বলল, কি কি করছেন? উদ্ধৃতি চিহ্ন। মেহরাদ জবাব দিল না। সুব্রতার উন্মুক্ত পিঠের সেই লাল তিলটার উপর আঙুল ছোঁয়াল। কেঁপে কেঁপে উঠছে সুব্রতা। সারা শরীর শিরশির উঠছে। গলা শুকিয়ে কাঠ। এটা ছুঁয়ে দেওয়ার কথা ছিল আমার সেদিন, যেটা আজ পরিপূর্ণ করব আমি। উদ্ধৃতি চিহ্ন। সুব্রতা দুপাশে মাথা নাড়াল। তার দ্বারা অসম্ভব এটা। মেহরাদ ভাই তাকে আরো গভীরভাবে ছুঁয়ে দিলে সে এই মুহূর্তে নির্ঘাত মূর্ছা যাবে। প্লিজ যান। সুব্রতা তখনও মাথা নাড়াচ্ছে, অর্থাৎ না। মেহরাদ কি সোনার মানুষ? সে একটানে সুব্রতাকে ঘুরিয়ে বসিয়ে দিল। খোলা চেইনের অংশটা ভালোভাবে উন্মুক্ত করে ঠোঁট দুটো অগ্রসর করল বহু আকাঙ্ক্ষিত জায়গাটায়। চুম্বুকের মতো ছুঁয়ে দিল সেটা। পিঠে এক জোড়া তপ্ত কোমল ওষ্ঠের ছোঁয়ায় চোখ জোড়া খিচে বন্ধ করে নিল সুব্রতা। দু হাতে খামচে ধরল পরিহিত জামা। সুব্রতা নিঃশ্বাসও ফেলছে যেন গুনে গুনে। পা এর তলায় জ্বলুনি অনুভূত হচ্ছে। সময় নিয়ে সুব্রতার লাল তিলকটা ছাড়ল মেহরাদ। জায়গাটা জ্বলছে। লালও হয়ে গিয়েছে বোধ হয়। সুব্রতার পিঠে নাক ঘষল মেহরাদ। সুব্রতার মনে হচ্ছে মেহরাদ ভাইয়ের এ আদর তাকে পুড়িয়ে ছারখার করে দিবে। একদম নিঃশেষ। সুব্রতাকে নিয়ে বাড়ি ফিরে একেবারে পাজুকোলে করে রুমে নিয়ে চলে এসেছে মেহরাদ। সুব্রতা তো ভয় শেষ। তার ভয় ছিল, কেউ দেখে ফেললে কি হতো? তাও ভাগ্য ভালো, তাদের আসতে বেজে গেছে 10টা। ততক্ষণে শুক্রবার হওয়ায় সকলে খেয়ে দিয়ে রুমে চলে গিয়েছে। সুব্রতা তো কলিজা শুকিয়ে খরা হয়ে গিয়েছিল মেহরাদ যখন গাড়ি থেকে আবার কোলে তুলে নিয়েছিল। সে কত অনুনয় টনুনয় করল। কিন্তু, কিসের কি? তার কথা গুনায়, ও ধরেনি তার মেহরাদ ভাই। সুব্রতাকে খাটে বসিয়ে মোচকানো পা টা একটা বালিশের উপরে রেখে দিল মেহরাদ। সুব্রতার মুখের দিকে তাকিয়ে দেখল মেয়েটা গাল ফুলিয়ে রেখেছে, সেই সাথে দুটো ফোলা ফোলা ঠোঁট, যেগুলো তার ছোঁয়ায় ব্যথিত হয়ে ফুলে উঠেছে। এ ঠোঁট জোড়ায় লিপস্টিক ছিল যেগুলো তার পেটে চালান হয়ে গিয়েছে ইতিমধ্যে। সুব্রতার গাল, ঠোঁট ফোলানো মুখশ্রী খানা দেখে মেহরাদের হাসি পেল খুব। তবু সে মুখের অভিব্যক্তির কোন পরিবর্তন করল না। বরং গম্ভীর মুখে এগিয়ে গিয়ে বলল, আজকের পর থেকে ঠোঁটে আর্টিফিশিয়াল কিছু লাগাবি না বুঝলি। ঠোঁটে রঙিলা করতে মন চাইলে আমার কাছে চলে আসবি। এই দেখ, তোর ঠোঁটগুলো কি সুন্দর কালার হয়ে রয়েছে আমার ছোঁয়ায়। এটা সুন্দর। এরকম কালারই সব সময় তোর ঠোঁটে মানায়। আর এ কালারের জন্য তোর ঠিক কিসের প্রয়োজন বুঝতে পারছিস তো? উদ্ধৃতি চিহ্ন। শুভ্রতা ফোলানো গাল মুখ নিয়েই পা এর নিচে দেওয়া বালিশটা ছুঁড়ে মারল মেহরাদের দিকে। নাক ফুঁসছে তার। লোকটা সব সময় নিজের আজেবাজে কথা নিয়েই ব্যস্ত থাকে। আর সে কথাতে বহাল ও থাকে। তার ইচ্ছে করছে চেঁচিয়ে এই বদলোকটার নানে বিচার দিতে সকলের কাছে। এই লোক এত পাজি। এই মেহরাদ ভাই তাদের চেনা সম্পূর্ণ উল্টো। তার একটা কথাও গুনায় ধরে না। সে কত করে বলল আরো আগে বাড়ি নিয়ে আসতে। কিন্তু, না, তার কথা শুনলি না। বলে কি না, বাড়িতে তোকে আদর করতে পারি না শুভ্রা। আমার ভিতরটা হাফসাফ করে শুধু। এখন একটু আদর করতে দে। শুভ্রাই বাকি করবে। সে তো তার মেহরাদ ভাই যাই বলে তাতেই গলে গলে পড়ে। তাই সেও মেনে নিয়েছে তার মেহরাদ ভাইয়ের সকল নরম গভীর ছোঁয়া। কিন্তু এই নরম কোমলের মাঝেই লোকটার ছোঁয়া মাঝে মধ্যে এত প্রখর হয়ে ওঠে, যার ফলে ব্যথিত তার কোমল ওষ্ঠ জোড়া কি রকম ফুলে আছে। আবার এগুলোই নাকি সুন্দর। ব্যাটা বদ, আস্ত শয়তান তার এই স্বামী নামক মেহরাদ ভাইটা। সুব্রতার ছুঁড়ে দেওয়া বালিশটা ধরে ফেলেছে মেহরাদ। ভ্রু কুচকে সুব্রতার সামনে বসে বলল, কি হচ্ছেটা কি? নাগিনের মতো এরকম ফুসছিস কেন? সুব্রতা আরো হিসহিসিয়ে উঠল। কি করেছেন এগুলো হে? এখন আবার কি সব বলছেন? আপনি একদম ভালো না, বুঝলেন? নিজের ফুলো ফুলো ঠোঁটগুলো দেখিয়ে বলল সুব্রতা। মেহরাদ সুব্রতার গাল টেনে ঠোঁটে আলতো করে আরো একটা চুমু খেয়ে বলল, এত হাইপার হস না জান। পা এ ব্যথা হবে তো। আর এটাই একটু পরে সেরে যাবে। উদ্ধৃতি চিহ্ন। আমার পা এ এত ব্যথা করছে না যতটা এখানটায় জ্বলছে। আসলেই তার পা এ তেমন ব্যথা নাই বললেই চলে। তার ব্যথার চেয়ে ও এ লোক আদিগিল্লা পানাম করছে বেশি। আর যে যেখানে জ্বলছে সেখানে একের পর এক নিজের কার্যসিদ্ধি করে যাচ্ছে। পাজি লোক একটা। আচ্ছা, ঠিক আছে, আমি খাবার পাঠাতে বলছি কাউকে। রুমেই খেয়ে নে। নিচে যেতে হবে না আজ আর ঔষধগুলোও নিয়ে নিবি। না হয় আমি তো আছি। সেদিনেরটা মনে আছে না? নিচে, ছিহহ, ঠিক সেটাই রিপিট করে খাওয়াবো। রিমেম্বার ইট। আমি ফ্রেশ হতে যাচ্ছি। আর শান্তা, কেউ পাঠিয়ে দিচ্ছি তোকে হেল্প করার জন্য।
বলতে বলতে উঠে দাঁড়িয়ে রুমের বাহিরে হাঁটা দিল। যেতে যেতে শান্তার রুমে টুকা দিয়ে ওকে সুব্রতার কাছে যেতে বলে গেল। এদিকে ফুস করে নিঃশ্বাস ছাড়ল সুব্রতা। তার পা তেমন ব্যথা ট্যাথা নেই এখন। সে নিজেই উঠে ওয়াশরুমের উদ্দেশ্যে হাঁটা দিল। আর যেতে যেতে মেহরাত ভাইকে হাজার খানেক বকুনি দিল। লোকটা অতিরিক্ত করে সব কিছু নিয়ে। নিজের টাই নিজে বলে যায়। মনে হয় ব্যথাটা সে না উনিই পেয়েছে। আরে হো ভাই, আমি ব্যথা পেয়েছি, আমার থেকে তুই বেশি বুঝবি ব্যথা আছে কি নাই? আমি হাঁটতে পারবো কি না? ওভার প্রোটেক্টিভের গোডাউন একটা। তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। নতুন দিনের সূচনা। তালুকদার বাড়িতে আজ ব্যস্ততা সকলের মাঝে। রান্নাঘরে 3 গিন্নির শরগোলের সাথে দুরন্ত হাতের কাজ চলছে। আজ দুপুরে রোজা আর জাবির আসবে বাড়িতে। কানাডা থেকে ফিরেই জাবিরের এক ফুফুর সাথে দেখা করতে গিয়েছিল জাবির আর রোজা ঢাকার বাইরে। আজ ফিরবে দুপুরে। সকলের নাস্তার সময় হয়ে গিয়েছে। ইতিমধ্যে একে একে সকলে উপস্থিত হচ্ছে টেবিলে। সুব্রতাও নামল শান্তা সোহানার পিছু পিছু। শান্তা গিয়েছিল সুব্রতার কাছে, ওকে সাথে করে নিয়ে আসতে। যাওয়ার আগেই দেখে সুব্রতা রুম থেকে বের হয়ে গিয়েছে। ও নাকি ভালো এখন। ওর সমস্যা হবে না যেতে নিচে, জানালো। তারা গিয়ে টেবিলে বসতেই একে একে সকল পদের নাস্তা টেবিলে পরিবেশন শুরু করল 3 গিন্নিরা। জাহানারা বেগম হাতে খাবার নিয়ে টেবিলের দিকে আসতে আসতে জিজ্ঞেস করল, সুব্রতা, মা আমার ব্যথার কি অবস্থা? শান্তা জানালো সকালে রুমে গিয়ে দেখলাম দরজা লক করা। দরজা লক করে রেখেছিলি কেন? ব্যথা নেই এখন বড় মা। চিন্তা করো না। মনে মনে দরজা লকের বিষয়টা চেপে গেল সুব্রতা। সে লক করে রেখেছিল তার গুণধর স্বামীর জন্য। সত্যি সত্যিই গিয়ে যদি আবার ঔষধ খাওয়া নিয়ে পড়ত। তার আবার এসব ঔষধ খেতে টেতে ভালো লাগে না। কখন ব্যথা পেয়েছে ও ভাবি? কই পেয়েছে? আমি যে জানলাম না। বড় যাকে জিজ্ঞেস করল রিমা বেগম। ওনার কথায় সুব্রতা সহ টেবিলে উপস্থিত সকলেই একবার তাকালো তার দিকে। মনে মনে হতাশার শ্বাস ফেললেন জাহানারা বেগম। আন্ডারস্কোর নিজের মেয়ের খবর নিজেই রাখে না। জানবে কিভাবে তাহলে? মেয়ে রাতে সোহানা, শান্তার সাথে ফিরেনে দেখেও একবারও এরপর জিজ্ঞেস করেনি কখন আসবে বা কোথায়, কার সাথে আছে ও। ছোট যাকে ঠিক কি বলবে ভাষা পেল না তিনি। সকলের চাহনি দেখে রিমা বেগম কিছুটা অপ্রস্তুত হলেন। তবে গায়ে মাখলেন না তেমন। মেয়ের ব্যাপারে তার তেমন আহামরি ভাবনা চিন্তাও দেখা গেল না। জবাব না পেয়ে নিজের মতোই আবার কিচেন রুমে চলে গেলেন তিনি। সকাল বেলায় সুব্রতার মন কোণে ব্যথারা হানা দিল। স্বাভাবিক, নিজের ব্যাপারে নিজের জন্মদাত্রী এমন নির্বিঘ্নতা সত্যিই এক সন্তানের কাছে পীড়াদায়ক। সুব্রতার এ পীড়া বুঝি আজীবনের জন্য। এক এক জনের এক এক মন ভাব চিন্তাভাবনার মাঝে মেহরাদ উপস্থিত হলো ডাইনিংয়ে। তাকে দেখে বিরক্তিতে কিছুটা চোখ মুখ কুচকালেন আলতাফ তালুকদার। দাঁড়ি চেয়ারে বসতে বসতে বাবার মুখশ্রী দেখে ভ্রু কুচকালো মেহরাদ। সাথে সাথেই তা মিলিয়ে গেল। সে বোধ হয় আন্দাজ করে ফেলেছে এই হাস্যকর টাইপ মুখভঙ্গিমার কারণ। সে ডোন্ট কেয়ার ভাব নিয়েই চেয়ার টেনে বসে পড়ল। বসতে সুব্রতার দিকে তাকালো এক পলক। সুব্রতার মুখে ব্যথার ছাপ দেখে এবার সত্যি সত্যিই কপালে প্রগাঢ় ভাঁজ পড়ল। সেই সাথে রাতের কথা মনে পড়ল। রাতে সে গিয়েছিল মেয়েটার কাছে, কিন্তু ফাজিলটা দরজা লক করে রেখেছিল। ভাবা যায়, কত বড় ফাজিলের ফাজিল। তার উপর মোবাইলের কলগুলোও রিসিভ করেনি। সে কতটা টেন্সড ছিল মেয়েটা জানে। আপাতত সেসব বাদ দিয়ে গম্ভীর স্বরে শুধালো, এর ব্যথা কমেনি শুভ্রা? মেডিসিন নিয়েছিলি? নিতে বলেছিলাম যে। উদ্ধৃতি চিহ্ন। আস্তে করে একটা ঢুক গিলল সুব্রতা। এর কথা ভুলে মেহরাদ ভাইয়ের গম্ভীর স্বর নিয়ে চিন্তিত হয়ে গেল সে ঘুমিয়েছিল রাতে মোবাইল সাইলেন্ট করে। সকালে ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিয়ে দেখে 45+ কল একই নাম্বার থেকে। সেটা আর কারো না, তার মেহরাদ ভাইয়ের। সে তো ভয়েই শেষ। তাও অনেক সাহস নিয়ে বের হয়েছে রুম থেকে। সে আস্তে করেই বলল, হ্যাঁ, নিয়েছি। ব্যথা নেই এখন। উদ্ধৃতি চিহ্ন। সুব্রতার পরপর মেহরাদ কিছু বলবে তার আগেই আলতাফ তালুকদার কিছুটা রাগী চোখে ছেলের দিকে তাকিয়ে বলে উঠলেন, ও কথা শুনে তোমার মতো অবাধ্য না। তুমি কি করেছো গতকাল? এতবার বলার পরেও মিটিং শেষ করার আগেই কোথায় চলে গিয়েছিলে? উদ্ধৃতি চিহ্ন। কি করেছি? আমার যতটুকু দেখার আমি ততটুকু হ্যান্ডেল করেই গিয়েছি। এরপর আর কি বাকি থাকে? তোমাকে ওর সাথে শুধু মিটিং এর কথায় বলা হয়েছিল? উদ্ধৃতি চিহ্ন। মিটিং এর বাহিরে আর যাই বলা হয়েছে বা ছিল, আমি একটাতেও কোন পজিটিভ সাইন দেইনি। তুমি এরকম চিন্তা কিভাবে করলে বাবা? আমি আগেই বলেছিলাম বিজনেস ডিলের বাহিরে কোন কথা হবে না।
নাথিং। উদ্ধৃতি চিহ্ন। এরকম ভাবে কত দিন চলবে শুনি? উদ্ধৃতি চিহ্ন। যতদিন আমার ইচ্ছে। উদ্ধৃতি চিহ্ন। ছেলের কথায় মুখ তেতো হয়ে উঠল আলতাফ তালুকদারের। ছেলেটা এত তোত্তাদর হয়েছে, নিজের কথার বাহিরে এক চুল ও নড়ানো যায় না। শুভ্রতা ছোট ছোট রুটির টুকরো মুখে পড়ছে আর আড়ে আড়ে তাকাচ্ছে মেহরাদের দিকে। লোকটার মুখে বিরক্তিতার ছাপ স্পষ্ট। এই বিরক্তিতা কি শুধু তাকে নিয়েই নাকি বড় বাবার কথা নিয়েই সে ঠিক বুঝল না। তবে তার বুঝার অবুঝার বাইরেই সোহানা না বুঝে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল, ভাইয়া, মিস আয়রাকে ভাবি হিসেবে আমার বেশ পছন্দ হয়েছে। তুমি বিষয়টা কনসিডার করলেই পারো। শীতল চোখে সোহানার দিকে তাকালো মেহরাদ। এদিকে শান্তা কপাল চাপড়ে বোনকে চিমটি কাটল। মেয়েটা কি আক্কল জ্ঞান সত্যি সত্যিই বিক্রি করে দিয়ে এসেছে নাকি যে জানে। বড় ভাইয়াকে এসব ও বলতে পারে? মানায় এটা? তার উপর জানে না মানে না কিছু। তোর ক্লাসমেট হই, সাজেশন দিচ্ছিস যে আমি চেয়েছি, নাকি তুই খুব বড় হয়ে গিয়েছিস? কোনটা? মেহরাদের শীতল কণ্ঠ, ধারালো ঠান্ডা চাহনির তোরে নিভে গেল সোহানা। তাদের ভাইটাও না। একদম যাতা। নয়তো এত সুন্দর মেয়েকে আবার ভালো না লাগে? কোথাকার কোন রাজকন্যা পছন্দ করে সে দেখে নিবে। চৌধুরীর মেয়েটাকে তার বেশ পছন্দ হয়েছিল। ধুর, ভালো লাগে না। তারপর মাথা নিচু করে বোনের দিকে চোখ পাকিয়ে তাকালো। তাকে চিমটি কাটা, এর শোধ সে তুলবে। খুব ভালো করেই তুলবে। তাদের বাক্যালাপের মাঝেই আবার রিমা বেগম এসে বললেন, তোমায় ডাক্তারের কাছে যেতে হবে? সবাই তো অফিস চলে যাবে একটু পর, আজ না হয় কলেজ যেও না। প্রয়োজন হলে ডাক্তারের কাছে নিয়ে যাব। উদ্ধৃতি চিহ্ন। মা, এর কথায় শুভ্রতা হালকা মাথা দুলালো। তবে কোন বাক্য বিনিময় করল না। মেহরাদে ও আর তাকালো না কারো দিকে, নাস্তার প্লেটে নজর দিল। দুপুরে রোজা আর জাবির আসবে। মেয়েটা এসে দুটো দিন ভালো করে থাকতেও পারেনি। এবার আসলে রেখে দিব কয়েকদিন। জাবিরকে বলিসতো বাবাও যেন যাওয়ার জন্য তারা না দেয়। ছেলের উদ্দেশ্যে বলে উঠলেন জাহানারা বেগম। মাথা নাড়াল মেহরাদ। এর মধ্যেই আবার তিনি বলে উঠলেন, ও বাবা, সমস্যাটা কোথায়? আয়রাকে ভালো না লাগলে অন্য কোন মেয়ে দেখি? রোজাদের তো সময় কম। ও থাকতে থাকতে বাড়িতে একটা অনুষ্ঠান হলে ভালো হতো না? মেয়েটা আবার গিয়ে কবে না কবে আসে। উদ্ধৃতি চিহ্ন। তার সাথে সুর তুলে রিমা বেগম বললেন, হ্যাঁ ভাবি, সেটাই ভালো হবে। তাছাড়া শুভ্রতার বাবা ও ছুটি পাবে কিছু দিনের মধ্যে। উনি আসলে রায়হান আর শুভ্রতার বিষয়টাও দেখা যাবে। দেখা গেল, দুটো অনুষ্ঠানই না হয় বাড়িতে ধুমধাম করে করে ফেলা যাবে। শুভ্রতা কাঠ হয়ে গেল, মুখের খাবার নাড়াচাড়া বন্ধ করে। বাবা আসলেই বিয়ের কথা শুরু হবে, তখন সে কিভাবে এড়াবে এই বিয়ের বিষয়টা? আচ্ছা, এখন যেমন আছে, সব কি সবসময় তেমন থাকতে পারে না? কেন এত ঝড় ধেয়ে আসে জীবনে? শান্তার মনটাও ব্যথিত হলো। তার ভাই আর বোনটার যে কি হবে? সে সিউর, চাচ্চু বাড়িতে আসলেই সব লণ্ডভণ্ড হয়ে যাবে। ভাইয়া কিভাবে সামলাবে সব? তবে তার মেহরাদ ভাইয়ের উপর সম্পূর্ণ ভরসা আছে। কিন্তু শুভ্রতাটা না আবার মা বাবার কথায় পিছিয়ে যায়? ও তো বাবার মা, এর আদরের কাঙাল। দেখা যাবে দুফোঁটা চোখের পানি ফেললেই ও সব ত্যাগ করে বসে আছে। মেয়েটার মনটা বড্ড নরম। মেহরাদ চুপচাপ সামনের খাবারটুকু শেষ করে উঠে দাঁড়ালো। কোন দিক তাকালো না, কারো কোন কথার প্রতিউত্তর ও করল না। শুধু বাবাকে বলল, আজ একটু লেট হবে অফিস যেতে। একটু সামলে নিও। তারপর হন হন করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। জাহানারা বেগম মুখ বেজার করলেন। ছেলেটা তার কথা পছন্দ করেনি। সে গলার স্বর শুনেই বুঝেছে। কিন্তু সে এটা বুঝল না, ছেলেটা বিয়ের কথা বললেই এত এড়িয়ে যায় কেন? তার মা, এর মন দুশ্চিন্তায় কু ডেকে উঠল। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। শুভ্রতা হাঁটি হাঁটি পা পা করে সিঁড়ি বেয়ে উপরে উঠল। করিডোরে দাঁড়িয়ে কি মনে করে, মেহরাদ ভাইয়ের রুমের দিকে তাকালো। দরজাটা হালকা ভেজানো। শুভ্রতার মম টানল একটু রুমটা উকি দিয়ে তার মেহরাদ ভাইকে দেখে আসতে। কিন্তু সে তার মনের কথা শুনল না। কারণ মনের এ কথা শুনলে সেই বিপদে পড়বে। নির্ঘাত তাকে দেখলে দুহাতে পিষে ফেলবে একদম তাকে। শুভ্রতার শরীর ভাবতেই ঝাঁকি দিয়ে উঠল। সে না না বলতে বলতে রুমে গিয়ে দরজা লক করে দিল। এর ওড়নাটা বিছানার দিকে না তাকিয়েই ছুঁড়ে ফেলে জামার পিছনের চেইন খুলতে খুলতে কাবার্ড থেকে কলেজ ড্রেস বের করে নিল। কলেজে যাবে সে, তা না হলে বাড়িতে তার দম বন্ধ লাগবে একা একা। যদি সোহানা ও চলে যায়, পা তো ভালোই, গেলে সমস্যা হবে না। কাবার্ডটা বন্ধ করে হাতে কলেজ ড্রেস নিয়ে জামার কাঁধের অংশটা নিচে নামাতে নামাতে বিছানার দিকে তাকাতেই আঁতকে উঠল শুভ্রতা।
চোখ বড় বড় করে শক্ত কাঠ হয়ে তাকিয়ে রইল বিছানায়, পিছনে হাতের তালু ঠেকিয়ে বসে থাকা মেহরাদ ভাইয়ের দিকে। হাতে থাকা কলেজ ড্রেসটা দু হাতে চেপে বক্ষবিভাজনের সামনে রেখে বক্ষবিভাজ আড়াল করল শুভ্রতা। পিছনে চেইন খোলা, কাঁধ কিছুটা উন্মুক্ত, সেই সাথে মেহরাদ ভইয়ের সমুদ্রের অতল গভীরের ন্যায় গভীর চাহনি তার সমস্ত কা হিম করে দিয়ে গেল। সে তোতলাতে তোতলাতে বলল, এখানে এখানে কি করছে? রুমে যান। চোখ সরালো না মেহরাদ। শুভ্রতার চোখে চোখ রেখেই সোজা হয়ে বসে লম্বা হাতখানা দিয়ে একটানে শুভ্রতাকে নিজের কোলে চেপে বসালো। শুভ্রতা মৃদু চিৎকার করে চেঁচিয়ে উঠল। শক্ত কাঠ হয়ে বসে রইল মেহরাদের উড়োর উপর, হাতের ড্রেস খানা ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে এখন। শুভ্রতা জানে, এখন চাইলেই সে ছুটতে পারবে না। সে শুধু উন্মুক্ত কাঁধ আর পিঠ নিয়ে কুঁকড়ে বসে রইল। সেই সাথে রাতের কথা মাথায় ঘুরঘুর করছে। মেহরাদ শুভ্রতাকে এক হাতে চেপে ধরে আরেক হাতে বালিশের পাশ থেকে শুভ্রতার মোবাইলটা হাতে নিল। লক খুলে কল লিস্টে ঢুকে শুভ্রতার মুখের সামনে ধরল। এখানে কতটা কল এসেছে? শুভ্রতা নিশ্চুপ, মাথা নুইয়ে রেখে হাত দুটো মুষ্টিবদ্ধ করে রেখে জামার কোনা চেপে নিঃশ্বাস ফেলছে গুনে গুনে। এখন কি জবাব দিবে সে? আনসার মি, উদ্ধৃতি চিহ্ন। মেহরাদের শীতল কণ্ঠে গলা শুকিয়ে কাঠ হল শুভ্রতার। শুষ্ক গলা ভিজিয়ে মিনমিন করে বলল, 49টা, উদ্ধৃতি চিহ্ন। সাথে সাথেই হাতে থাকা মোবাইল খানা তীব্র বেগে ছুঁড়ে মারল সামনের দেয়ালে। শুভ্রতা ভয় কেঁপে উঠে সিটিয়ে গেল আরও। তবে মেহরাদ অবিচল, কোমর চেপে ধরা শুভ্রতার হাতের বাঁধনে কোন নড়চড় নেই। বহমান ঠান্ডা হিম শীতল স্বরে আওড়াল, যাকে মোবাইলে কল দিলে পাওয়া যায় না, তার মোবাইল ইউজ করার কোন কারণ দেখছি না আমি। এখন ঠিক আছে, উদ্ধৃতি চিহ্ন। শুভ্রতা মুখ ফুটে কিছু বলল না। সে বুঝতে পারছে, রাতে তার এটা করা অন্যায় হয়েছে। কিন্তু এখন সেটা বললেও কানে নিবে না মেহরাদ ভাই, বরং আরও রেগে যেতে পারে। একটা মানুষ কম টেনশনে তো আর এতবার কল দেয়নি, তাই না? তবে মোবাইলটার জন্যও মনটা হাহাকার করে উঠল। দ্বিখণ্ডিত হয়নি, তবে গ্লাস টলাস ফেটেছে কি না কে জানে। শুভ্রতার মনের ঈশান কোণে মেঘ জমল। সে বুঝতে পেরেনি মেহরাদ ভাই এতটা দুশ্চিন্তা করবে সামান্য পা মোচকানো নিয়ে। তার ভিতরটা সত্যিই কিঞ্চিত অপরাধ বোধে ছেয়ে গেল। আমি বুঝতে পারিনি আপনি এত দুশ্চিন্তা করবেন। মশরিহ মেহরাদ ভাই, উদ্ধৃতি চিহ্ন। আমারটা বুঝবি কেন? তোর মামাতো ভাই রায়হানেরটা বুঝলে কাজে দিবে তোর। ওকে বুঝিস ভালো করে, উদ্ধৃতি চিহ্ন। আমি সত্যিই বুঝতে পারিনি। ঔষধ খেয়ে কখন ঘুমিয়ে গিয়েছি তাও খেয়াল নেই। চোখে জল নিয়ে উঠল শুভ্রতা। একদম ফেচফেচ করে কাঁদবি না শুভ্রা, একদম না। আমার মেজাজটা আরও বিগড়ে যাবে না হয়। উদ্ধৃতি চিহ্ন। আপনি রেগে যাচ্ছেন কেন? আর চালাবো না ফোন আপনি না চাইলে। দরজাও লক করব না, প্লিজ রাগ করে থাকবেন না। উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা, মোবাইল ইউজ করবি না, দরজা লক করবি না, আর মা বাবা বললে ডেং ডেং করে আমাদের বিয়ে অস্বীকার করে মামাতো ভাইয়ের সাথে বিয়েতে রাজি হয়ে যাবি? তাই তো, উদ্ধৃতি চিহ্ন। এটা কখন বললাম? নাক টেনে বলল শুভ্রতা। তোর বলতে হবে? 100 বার না করিস যে বাড়িতে জানাতে। এটা না হলে আর কি কারণে না করিস বল? বল আমায়, তুই ঠিক কি চাচ্ছিস? প্রতিদিন বিয়ে নিয়ে এসব শুনতে ভালো লাগে? বিবাহিত হয়েও? উদ্ধৃতি চিহ্ন। শুভ্রতা চুপ করে নাক টানল ক্ষণে ক্ষণে। তার ভয় করে, খুব ভয় করে। তাদের বিয়ের কথা সকলে জানলে যে ঝড় বয়ে যাবে তালুকদার বাড়িতে তার আগমনী বার্তায় সে খুব ভয় পায়। খুব ভয়। ফুস করে শ্বাস ছাড়ল মেহরাদ। কিছু বললেই কেঁদে কেটে দুনিয়া ভাসেবে। মেয়ে মানুষ পারেও। সে শুভ্রতার উন্মুক্ত পিঠের দিকে মুখ এগিয়ে নিয়ে কামড় বসালো একটা, সেই লাল তিল খানায়। শুভ্রতার সাথে সাথেই উফ করে উঠল। মেহরাদ এতে আরও তীক্ষ্ণতা বাড়ালো। একটু পর ছেড়ে দেখল দাঁতের ক্ষত হয়ে গিয়েছে শুভ্র পিঠখানায়। তারপর মুখ উঁচিয়ে উন্মুক্ত কাঁধের কালো রঙা স্ট্রিপটা সরিয়ে ঠোঁট চেপে বলল, ঠিক এভাবেই আমার ভিতরটা খামচে ওঠে। কামড়ে ধরে এক অদৃশ্য ভয়। যে ভয় আমাকে তোকে বারবার হারানোর ভয় দেখিয়ে উন্মাদ করে তুলে। হৃৎস্পন্দন থমকে দেয়, বেচেইন করে তুলে সমগ্র আত্মা। উদ্ধৃতি চিহ্ন। পিঠের জলুই, উদ্রে শক্ত হাতের কঠিন বাঁধন সব মিলিয়ে চোখ বন্ধ করে মুখ কুঁচকে রেখেছে শুভ্রতা। তার মেহরাদ ভাই যে এখন সত্যি সত্যিই উন্মাদ হয়ে আছে সে বেশ বুঝতে পারছে। তীব্র অস্বস্তি, জ্বালার মধ্যেও তার মনে এক পশলা নরম, কোমল আবেশ ছেয়ে গেল। তাকে, তার মেহরাদ কতটা পাগলের মতো ভালোবাসে সেটা উপলব্ধি করলেও দুনিয়ার সকল কিছু তার ফিকে মনে হয়। খুব তুচ্ছ। হঠাৎ বাহির থেকে দরজায় করাঘাতের আওয়াজ ভেসে আসলো।
সোহানা ডাকছে। শুভ্রতা, এই শুভ্রতা, দরজা আটকে রেখেছিস কেন? রেডি হচ্ছিস? কলেজে যাবি নাকি? আমি তো ভাবলাম তুই যাবি না, আমিও যাব না। কিরে বল যাবি নাকি না? সেকেন্ডে 5 বার দরজায় থাবা মেয়ে রে জিজ্ঞেস করছে সোহানা। আকস্মিক সোহানার আগমনে হকচকিয়ে উঠে দাঁড়ালো শুভ্রতা। মেহরাদও কিছুটা অন্যমনস্ক হওয়ায় উঠে যেতে পারল। সোহানা যে হারে চেঁচাচ্ছে আর দরজায় থাবা মারছে পুরো বাড়ির মানুষ একটু পরই তার রুমের সামনে চলে আসবে নিশ্চিত সে। তার কোন রকম গলা খাকারি দিয়ে বলল, যাব, যাব, রেডি হচ্ছি, তুইও রেডি হ গিয়ে। উদ্ধৃতি চিহ্ন, কি আশ্চর্য, দরজা আটকে রেখেছিস কেন? খুলে কথা বল, কেন যাবি কলেজে? তুই কি গাধি? সবে বন্ধ পাই না, যাই তোর উছিলা একটু বাড়িতে থাকবো তা না কলেজে যাবে নাকি বলে? দরজা খোল, উদ্ধৃতি চিহ্ন। শুভ্রতা চোখ বড় বড় করে তাকালো মেহরাদের দিকে। সেই সাথে চোখ দিয়েই শাসালো। অর্থাৎ, তাকে কেমন মাইনকা চিপায় ফেলল লোকটা। এখন সে কিভাবে দরজা খুলবে? এই বদ লোকটাকে রুমে বন্ধর্ত অবস্থায় রার সাথে দেখলে উপায় আছে। সে কিছু বলবে তার আগেই শান্তার গলা শোনা গেল বাহিরে। ও সোহানাকে বলছে, মেয়েটা বোধহয় ড্রেস চেঞ্জ করছে। কি শুরু করলি তুই? তোর মতো সবাই ফাঁকিবাজ। ছুতো পেলেই কলেজ যাব না, কলেজ যাব না করবে। আয়া, আর সাথে, বলে টেনে নিয়ে গেল শান্তা। মেয়েটা যা শুরু করেছে, বাধ্য হয়ে রুম থেকে বের হয়ে এসেছে সে। পাছে না আবার সকলে চলে আসে এখানে। দরজার পিছনে থেকে কদমের আওয়াজ মিলিয়ে যেতেই স্বস্তির নিঃশ্বাস ছাড়ল শুভ্রতা। জামার পিছনের চেইন লাগাতে লাগাতে মেহরাদের দিকে মুখ কটমট করে তাকিয়ে বলল, আপনি এই হুট হাট রুমে চালে আসেন দেখাই দরজা লক করে রাখি আমি, বুঝলেন? কি বললি তুই? বিছানা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে জিজ্ঞেস করল মেহরাদ। চোখে শাসিয়ে ফ্লোর থেকে কলেজ ড্রেস নিয়ে দৌড়ে ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দিল শুভ্রতা। মেহরাদ দরজায় থাবা মেয়ে রে বলল, বেয়াদব, কি বললি আবার বলে যা। উদ্ধৃতি চিহ্ন, 100 বার বলবো, উদ্ধৃতি চিহ্ন। বলে দেখ, আপনি আমার মোবাইলটা ভেঙেছেন, এটার কিছু হলে আমি আপনারটা নিয়ে আসব। উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা আনতে গিয়ে দেখিস, এটার সাথে আরো অনেক কিছুই দিয়ে দিব, লাইক বেবি। যাস তুই। উদ্ধৃতি চিহ্ন। ছি, আপনি একটা অশ্লীল, নির্লজ্জ। ঠিক আছে, সব আমি, তুই ভালো। তোর কথা রাখিস, মোবাইল আনতে যাস আমারটা। সময় গভীর রাত 1টা, সাথে এটাও নিয়ে গেলাম। তুই ভালো মানুষই দেখাস, কথা রেখে গেলাম। উদ্ধৃতি চিহ্ন। বলেই দরজা খুলে কদম বাড়িয়ে নিজের রুমের দিকে হাঁটা দিল। হাতে মোবাইল দুটো, একটা তার, আরেকটা শুভ্রতার। সে ভালো না, না থাক। বউয়ের কাছে এ দুনিয়ার সবাই ভালো না, নির্লজ্জ। তাতে কি? রোজা দের আসতে আসতে দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়ে গিয়েছে। তারা এসে সোহানা, শান্তা, শুভ্রতাকে পায়নি। ওরা কলেজ, ভার্সিটিতে ছিল। সকলে একসাথে বসেছে সন্ধ্যার আড্ডায়। সময় গড়িয়ে এখন প্রায় 8টা বেজে গিয়েছে। তালুকদার বাড়িতে যেন কোন উৎসব লেগে গিয়েছে। হাসাহাসির শব্দ 3 বোনের, সেই সাথে সাফি, একটু পর পর এটা সেটা কৌতুক করা। বেশ জমে গেছে তাদের আড্ডার মজলিস। সেই মজলিস আরও গরম করতে 2 হাত ভর্তি ফাস্টফুড নিয়ে আসলো জাবির। চটপটি, ফুচকা, বেলপুরি কিছু বাদ নেই বোধ হয়। তার সাথে সাথে নিয়ে এসেছে মেহরাদ আর আদনানকে। বলা যায়, 3 বন্ধু অনেক দিন পর একসাথে হলো। জাবির ভাই কি করেছেন আপনি? এত ভালো কাজটা কিভাবে করলেন ভাই? খুব ভালো করেছেন। উচ্ছ্বাসিত কণ্ঠে 4 লাফে জাবিরের হাত থেকে প্যাকেটগুলো নিয়ে নিল সোহানা। মেয়েটা এত উড়নচণ্ডী। সকলে হাসল সোহানার বাচ্চামো দেখে। শুধু আদনান ভেঙিয়ে বলল, হয়েছে, ব্যাঙের মতো লাফানো শুরু হয়ে গিয়েছে তোর বোনের মেহরাদ। এটাকে মিউজিয়ামে রেখে আসিস না কেন? মানুষরূপী ব্যাঙ, খুব ভালো নিদর্শন। উদ্ধৃতি চিহ্ন। আদনানের কথা শুনে আরও এক চোট হাসির রোল পড়ল ড্রয়িং রুমে। সোহানা আদনানের দিকে ভেঙচি কেটে বলল, আপনায় রেখে আসবো মিউজিয়ামে? উজবুক লোক একটা। ভাইয়া এনাকে কেন এনেছো আমাদের বাড়িতে? মেহরাদের দিকে তাকিয়ে বলল সোহানা। মেহরাদ মাথা নাড়িয়ে হাসল শুধু, হালকা করে। সেটাই, টা খুলে, সাদা শার্টের দুটো বোতাম খুলে সোফায় গিয়ে বসল, গা এলিয়ে। শুভ্রতার পাশে। শুভ্রতা নড়েছড়ে বসল একটু, আর একটু চাপল অন্যদিকে, মেহরাদ থেকে দূরত্ব বাড়াতে। সোহানা, এগুলো কিচেনে দিয়ে আয়। বলবি রেডি করে পাঠাতে। রোজা বলল, যাচ্ছি, যাচ্ছি। তোমরা সবাই বসে থাকো, আমায় দিয়েই শুধু কাজ করাও। বলতে বলতে সে তিরিং বিরিং করে চলে গেল কিচেন রুমে। সোহানার যাওয়া দেখে, আরও এক দফা হাসল আদনান।
মেহরাদের বরাবর কাউচে জাবিরকে নিয়ে বসতে বসতে মেহরাদের উদ্দেশ্যে বলল, ভাই আমি সত্যি বলছি, ওর বিষয়টা নিয়ে ভেবে দেখিস। খুব আশ্চর্য নিদর্শন আছে তোদের তালুকদার বাড়িতে। উদ্ধৃতি চিহ্ন। থামলি তুই? বাড়িতে আসলেই ওর পিছনে কেন পড়িস, বুঝতে পারি না আমি। উদ্ধৃতি চিহ্ন। তোর বুঝে কি কাজ? আমি যা বলছি তাই কর। না পারলে আমায় বল, আমি রেখে আসি। উদ্ধৃতি চিহ্ন। এই, আপনি কি আমায় নিয়ে কিছু বলছেন আবার? আদনানের দিকে চোখ কটমটিয়ে তাকিয়ে আঙুল উঁচিয়ে বলল সোহানা। আদনান কিছু বলতে যাবে আবার, তার আগেই সোহানার এক হাত টেনে নিয়ে নিজের পাশে বসালো রোজা। আদনানের উদ্দেশ্যে বলল, থামুন ভাইয়া, ওকে রাগিয়ে লাভ নেই আপনার। উদ্ধৃতি চিহ্ন। আদনান সোহানার দিকে তাকিয়ে মুখ টিপে হাসল। আর কিছুই বলল না, কিন্তু সোহানা ফোঁস ফোঁস করে উঠল। তাকে ইচ্ছে করে রাগেচ্ছে পাজি লোকটা। এ কারণেই সে এটাকে দেখতে পারে না। কি ব্যাপার শালি সাহেবা, এত এত চুপচাপ কেন? পা ঠিক হয়েছে? শুভ্রতার উদ্দেশ্যে বলল জাবির। মৃদু হেসে মাথা নাড়াল শুভ্রতা। তার সকলের সামনে মেহরাদ ভাইয়ের সাথে বসতে অস্বস্তি হচ্ছে কিছুটা। লোকটা ইচ্ছে করে বসেছে তার পাশে। সে শতভাগ নিশ্চিত। তাদের আলাপ আলোচনার মধ্যেই কিচেন থেকে ট্রে হাতে স্বপ্না এসে সকলের সামনে বাহির থেকে আনা খাবারগুলো পরিবেশন করল। একে একে সবাই খাবার হাতে তুলে নিল। শুভ্রতা এগিয়ে গিয়ে টি টেবিল থেকে দুটো পিরিচ নিয়ে আসলো। তার হাতে একটা রেখে মেহরাদের দিকে একটা বাড়িয়ে দিল, আলতো হাতে। তাকালো না মেহরাদের দিকে। মেহরাদ সোফায় গা এলিয়ে বসে, চিকন শুভ্র হাতখানা দেখল। যে তার সামনে খাবার পরিবেশন করল। সে গা ছাড়া দিয়ে উঠে বসল ভালো করে। সামনের পিরিচখানা থেকে বেছে বেছে মরিচের টুকরোগুলো সরিয়ে সেটা এগিয়ে দিল শুভ্রতার দিকে। শুভ্রতার হাতেরটা রেখে দিল টেবিলে। শুভ্রতা নির্বাক, বিমূঢ় হয়ে শুধু দেখল তার পাশে বসা আদরে মেহরাদ ভাইকে। সামনে বসা সকলের দৃষ্টি মেহরাদ আর শুভ্রতার দিকে পড়ে গিয়েছে ইতিমধ্যে। মেহরাদের সে সবে পাত্তা নেই। জাবির ভ্রু উঁচিয়ে তাকালো পাশে বসা আদনানের দিকে। আদনান ভোলা ভালাদের মতো কাঁধ উচালো। তাদের বন্ধুদের মধ্যে শুধু সেই জানে মেহরাদ আর শুভ্রতার বিয়ের বিষয়ে। আর কেউ না, এমনকি জাবির ও না। তুমি খাবে না ভাই? রোজা জিজ্ঞেস করল। উহু, ফ্রেশ না হয়ে খেতে পারবো না। উদ্ধৃতি চিহ্ন। মাথা নাড়াল রোজা। কিছু বলতে চেয়েও বলল না আর। তার চোখ দুটো ঘুরপাক খেতে থাকলো পাশাপাশি বসে থাকা শুভ্রতা আর মেহরাদের দিকে। শুভ্রতার শুভ্র মুখখানায় লজ্জার আভাস। যাতে লালিমায় ছেয়ে গিয়েছে। দুটোকে একসাথে কাজিন কম রাজজুটক মনে হচ্ছে বেশি। সে একবার ওদের দিকে তাকালো, আরেকবার চামিচ মুখে পড়ল। তার অবস্থা দেখে শান্তা মনে মনে হেসে হেসে খুন। আবারও হাতে পানি নিয়ে আসলো স্বপ্না, সকলের জন্য। পানি রেখে চলে যাবে তার আগে মেহরাদ থামিয়ে বলল, ফ্রিজে আইসক্রিম আছে, একটু কষ্ট করে রেখে যেন। উদ্ধৃতি চিহ্ন। স্বপ্না হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে চলে গেল। সব জায়গায় বেশি কথা বললেও মেহরাদের সামনে কমই তার মুখ চলে। ছেলেটা সারাক্ষণ কেমন গম্ভীর গম্ভীর হয়ে থাকে। মেপে মেপে কথা বলে যেন কথা আপনা আপনিই বন্ধ হয়ে যায় তার। আইসক্রিম কে খাবে ভাই? রোজা জিজ্ঞেস করল। সে জানে কার জন্য আইসক্রিম। তাও জিজ্ঞেস করল। তাদের বাড়িতে সকলেরই জানা শুভ্রতা ঝাল খেতে পারে না ছোট্ট থেকেই। শুভ্রার ঝালে সমস্যা আছে, ও খাবে। চাইলে তোরা ও খাবি। উদ্ধৃতি চিহ্ন। ওকে এখনো শুভ্রা কেন ডাকো ভাই? বিয়ের পর বেচারির স্বামী রাগ করলেও করতে পারে, তার বউকে তার আগেই ছোট্ট নিক নেমে ডাকো বলে। উদ্ধৃতি চিহ্ন। আবারও সোফায় গা এলিয়ে দিল মেহরাদ। এক হাতে উঁচিয়ে সোফার হাতলে রাখল। সেকেন্ড ব্যয় তা ধীরে ধীরে শুভ্রতার কাঁধ ছুঁয়ে পিঠ বেয়ে নিচে নামল। সারা পিঠময়ে পুরুষালী হাতের মৃদু ছোঁয়ায় শিউরে উঠছে ক্ষণে ক্ষণে শুভ্রতা। শরীরের পশমগুলো কাটা কাটা দিয়ে উঠেছে ইতিমধ্যে। হাতে থাকা পিরিচটা শক্ত করে হাতে চেপে রেখেছে। এরকমটা কক্ষনো হবে না, রোজা। এর কোন ওয়েই রাখব না আমি। নেভার। উদ্ধৃতি চিহ্ন। ভাইয়ের কথায় কপালে ভারী ভাঁজ পড়ল রোজার। অবচেতন মন ভিন্ন কিছুর সংকেত দিচ্ছে। সেই সাথে শুভ্রতার লজ্জালু নেতানো পান পাতার মতো ছোট্ট আদলখানা দেখে তা শতভাগ নিশ্চিত ধরে নিতে চাচ্ছে মন। কি মনে করে পরক্ষণেই তা মাথা থেকে ঝেড়ে ফেলল রোজা। সামনে বসা জাবিরের দিকে তাকালো, যে এক সময় ভাইয়ের বন্ধু ছিল, এখন তার স্বামী। এমন না তাদের প্রণয়ের সম্পর্ক ছিল বিয়ের আগে। তবে পছন্দ ছিল এটা রোজা বুঝত। মাস্টার্স করত সে তখন, যখন জাবিরের বার থেকে বিয়ের প্রস্তাব নিয়ে এলো। সকলের চেনা জানা সুনামধন্য পরিবারের ছেলে জাবির ইমতিয়াজ। তার উপর মেহরাদ ভাইয়ের বন্ধু। রিজেকশনের কোন প্রশ্নেই থাকে না। তারপরেই চার হাত এক করে দিল সকলে।
এর কিছুদিন পরেই জনে একসাথে কানাডা পাড়ি দিল। সেই পাড়িতেই বছর ঘুরিয়ে দেশে আসা তাদের। তার ধারণা, ভাইয়ের বন্ধু হিসেবে আদনান ভাই আর জাবির খুব ভালো বন্ধু। ভাইয়ের মনে শুভ্রাকে নিয়ে কোন আলাদা ফিলিংস থাকলে জাবির আর আদনান ভাই নিশ্চিত জানত। জাবির জানলে সে জানতে পারত। তার মানে সেরকম কিছুই নেই। কিন্তু বচারি রোজা তো আর জানে না, সে জেনে যেতে পারে আশঙ্কায় এই জাবিরকে জানায়নি মেহরাদ। তার উপর যখন তারা বিয়ে করল তখন জাবির আর রোজা ছিল কানাডা। তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। মেহরাদের মৃদু তালে হাত ভুলানো কেমন অন্যরকম এক স্বস্তির ছোঁয়া খেলে গেল অন্তঃকরণে শুভ্রতার। এ ছোঁয়ায় অধিকার প্রবল, স্নেহের পরশ, আবেগের তীব্র বহিঃপ্রকাশ। পিঠময়ে হাত ভুলানোর সাথে সাথে কেউ যেন কানে কানে বলে যাচ্ছে, আমি আছি তো। আমি সব সময় তোকে আমার করে রাখব। দুহাতে আগলে রাখব, যেভাবে রেখেছি এতটা বছর। উপর থেকে কেউ একজন খেয়াল করল মেহরাদের স্থির বলিষ্ঠ হাতখানা শুভ্রতার বাঁকানো অবয়বে। সেই সাথে সেই ব্যক্তিও কেমন স্থির হয়ে দাঁড়িয়ে রইল কিক্ষণ। স্তব্ধ, বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল রিমা বেগম। চোখের তারায় সন্দেহের বান। একজন বড় ভাই হিসেবে চাচাতো বোনকে এভাবে ছোঁয়া বেমানান, অশুভন। এ দৃশ্য আর 5টা মানুষ দেখলে যা বলবে, সেও ঠিক সবার আগেই তা চিন্তা করল। মাথাটা একটু ধরে থাকায় তিনি সন্ধ্যার পর রুমেই ছিলেন। এরপর 3 তলায় গিয়েছেন রোজাদের জন্য রুম গুছানো হয়েছে কি না তা দেখতে। নিচে কদম বাড়াতে বাড়াতে এ দৃশ্য তাকে স্তব্ধ করে দিয়েছে। তিনি অচল পা দুটো টেনে সিঁড়ি ভেঙে নিচে নামলেন। তাকে সবার আগে দেখল রোজা। সে হেসে ছোট চাচির মাথা ব্যথা কমেছে কি না জিজ্ঞেস করল। কিন্তু রিমা বেগম তাতে খেয়াল দেননি। তার স্থির দৃষ্টি এখনো শুভ্রতার দিকে। রোজার প্রশ্ন শুনে ঘাড় ঘুরিয়ে মা এর দিকে তাকাতেই শির দ্বারা বেয়ে শীতল শ্রুত ভয়ে গেল শুভ্রতার। ঝড়ের বেগে ছিটকে সরে গেল মেহরাদ থেকে আরো দূরে, যতটুকু যাওয়া যায়। চোখে চোখ রাখতে পারল না মা এর সাথে। মাথা নুইয়ে রাখল নিচের দিকে। সোফার উপরে হেলায় পড়ে থাকা হাতটা মুষ্টিবদ্ধ করে উঠে দাঁড়ালো মেহরাদ। পরিস্থিতি তার আঁচো করা হয়ে গেছে। সে উঠেই সকলের দিকে তাকিয়ে বলল, ইউ গাইজ ক্যারি অন, আমি ফ্রেশ হয়ে আসছি। উদ্ধৃতি চিহ্ন। এরপর কিছুটা কঠিন চোয়ালে শুভ্রতা আর তার মা এর দিকে চেয়ে সিঁড়ির দিকে এগুলো। রিমা বেগম মেহরাদের শক্ত কঠিন চোয়াল দেখলেন না। তিনি শুধু স্থির দৃষ্টিতে সোফায় গুটিয়ে বসে থাকা শুভ্রতার দিকেই তাকিয়ে রইলেন। সন্ধ্যার সময়টা কেটে গেল এভাবেই। সকলের হাসি, মজা আড্ডাতে রাতের ডিনার সেরে সকলে সকলের রুমে চলে গিয়েছে। আদনান চলে গিয়েছে তাদের বাসায়। দেয়ালে থাকা ঘড়ির দিকে তাকালো শুভ্রতা। প্রায় 12টা বেজে গিয়েছে। তার কাছে মোবাইল নেই। এখন দেয়াল ঘড়িতে সময় দেখেই সময় পার হচ্ছে তার। এভাবে কি মোবাইল ছাড়া থাকা যায়? উহু, একটুও না। তাই তো সে এখন তার মোবাইল উদ্ধার করতে যাবে বাঘের গুহায়। তার ভাঙ্গাচোরা মোবাইল যাই হোক, সে ঠিক করাবে এটা। বাবা আসলে না হয় আরেকটার কথা বলবে। এখন এটা উদ্ধার করা যাক আগে। শুভ্রতা রুমের দরজাটা খুলে মাথাটা হালকা বের করল। বাহিরে উকি ঝুঁকি দিয়ে তেমন কিছুই দেখতে পেল না। চারপাশে অন্ধকার সেই সাথে নিস্তব্ধতা। তার মানে সকলেই শুয়ে পড়েছে। দরজাটা ভালো করে খুলে এক দৌড়ে করিডোর পেরিয়ে মেহরাদের রুমের সামনে দাঁড়ালো শুভ্রতা। বুক ডিপডিপ করছে তার। কেউ দেখলে রক্ষে থাকবে না। বড় বড় কয়েকটা শ্বাস টেনে দরজার নবটা হালকা ঘুরালো সে। না, দরজা লক করা নেই। বেশ খুশিই হলো সে। নব ঘুরিয়ে এখানেও দরজাটা একটু ফাঁক করে আগে মাথা ঢুকিয়ে দেখল রুমের ভিতরে। রুম অন্ধকার, মৃদু ডিম লাইট ঝালানো শুধু। সে ভালোভাবে পরখ করেও মেহরাদ ভাইকে কোথাও দেখল না। ভ্রু কুচকালো শুভ্রতা। এত রাতে কোথায় গেল? ওয়াশরুমে নাকি? পা বাড়িয়ে ভিতরে ঢুকল শুভ্রতা। দরজাটা আটকে দিল। ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখল লাইট অফ। দরজাও ভেজানো, এখানে নেই। কপালে ভাঁজ পড়ল শুভ্রতার। আরও কিছু চিন্তা করবে তার আগেই সামনে তাকিয়ে দেখল বারান্দার দরজাটা খোলা। বুঝতে পারল, সেখানেই তার মেহরাদ ভাই। যত কদম বারান্দার দিকে এগুলো ততই একটা ভোটকা গন্ধ নাসারন্ধ্রে বাড়ি খেতে থাকল শুভ্রতার। ছোট ছোট কদমে বারান্দায় আবছা আলো অন্ধকারে মেহরাদ ভাইকে দেখল জ্বলন্ত সিগারেট হাতে দাঁড়িয়ে। পরনে শুধু ট্রাউজার বোধ হয়। উন্মুক্ত গাটা কেমন জ্বলজ্বল করছে মৃদু আলোতেও। দৃষ্টি অদূরে, গুটগুটে অন্ধকারে। কয়েক পল স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল শুভ্রতা। পুরোপুরি নাকে এসে ঠেকেছে সিগারেটের গন্ধ। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে খানিকটা। সেই সাথে বেশিই কষ্ট হচ্ছে মেহরাদ ভাইকে সিগারেট খেতে দেখে। মেহরাদ ভাই সিগারেট খায়, এটা তার অজানা ছিল। কখনোই দেখেনি সে। কেন খায় এই মরণ ব্যাধি? এখন কেন খাচ্ছে? শুভ্রতার রাগ, ও হলো বেশ।
সে এগিয়ে গিয়ে মেহরাদের সামনে দাঁড়িয়ে মুখে ওড়না চেপে জিজ্ঞেস করল, কি খাচ্ছেন এটা? আপনি সিগারেট খান কবে থেকে? উদ্ধৃতি চিহ্ন। মেহরাদ ফিরেও তাকালো না, একইভাবে বাহিরে তাকিয়ে রইল। সুব্রতার রাগটা আরও বাড়ল। হাত উঁচিয়ে মেহরাদের উন্মুক্ত বাহুতে হাত ছোঁয়াল কিছু বলবে বলে, কিন্তু এর আগেই সুব্রতাকে ছিটকে সরিয়ে দেয়ালে চেপে ধরল। আর্তনাদ করে উঠল সুব্রতা। তার এক বাহুতে শক্ত করে চেপে ধরেছে মেহরাদ ভাই। খুব ব্যথা লাগছে তার, মুখে ব্যথাতুর ছাপ। সে আরেক হাতে মেহরাদের বাহু চেপে ধরা হাতটাকে ঠেলে সরাতে চাইল কিন্তু পারল না। ব্যথা পাই তো মেহরাদ ভাই। ছাড়ুন নন। উদ্ধৃতি চিহ্ন। হাতের চাপ আরও বাড়ল বাহুতে। সুব্রতার চোখে তৎক্ষণাৎ জল জমল। চোখ জোড়া বন্ধ করে আহ বলে উঠল। ব্যথাতুর কণ্ঠে বলে উঠল, কেন এমন করছেন? কি করেছি আমি? কথা বলছেন না কেন? দাঁতে দাঁত চেপে হিসহিসিয়ে উঠল মেহরাদ। নাকের পাটা ফুলিয়ে হিসহিসিয়ে বলল, আমার রুমে এসেছিস কেন? আমায় ছুঁয়েছিস কেন? নিচে কি করেছিস ভুলে গিয়েছিস? উদ্ধৃতি চিহ্ন। কি করেছি আমি নিচে? ভুলে গিয়েছিস? এখনই ভুলে গিয়েছিস? অবশ্য 2 দিন পর আমায় ভুলে যেতে পারবি তুই। উদ্ধৃতি চিহ্ন। সুব্রতার ছোট্ট চিবুকটা তিরতির করে কেঁপে উঠল। সে কি করেছে? এত ভারী ভারী কথাগুলো কেন শোনাচ্ছে তাকে? আপনি এগুলো কেন বলছেন? হে, আপনায় আমি ভুলে যাব? উদ্ধৃতি চিহ্ন। 100 বার যাবি। তোর দ্বারা সম্ভব। তোর মা কে দেখে আমার থেকে আজ যেভাবে দূরে চলে গিয়েছিস, ঠিক এভাবেই একদিন আমায় ভুলে যাবি। সত্যি করে বলতো ভালোবাসিস তো? নাকি কিশোরী বয়সী আবেগ? উদ্ধৃতি চিহ্ন। সুব্রতার মনে হলো তার বুকে রক্তক্ষরণ শুরু হয়ে গিয়েছে হঠাৎ। অনর্গল চোখের জল গড়িয়ে পড়ল। ভিতর থেকে কুকড়ে ওঠা শব্দ বের হতে চাইল, কিন্তু অধর কামড়ে ধরল সে। একটা শব্দ বের হলো না ঠোঁট ফোড়ে। আন্ডারস্কোর সে ভালোবাসে না? আবেগ এটা? আবেগের বশে কেউ বিয়ে করে ফেলে সকলের অজান্তেই? সে প্রচুর ভয় পায়। এই সম্পর্ক সকলের সামনে যখন আসবে তখন কি হবে তা ভেবে। তাই চেষ্টা করে যত আড়ালে রাখা যায়। তাই সে দূরে চলে গিয়েছিল তখন। দূরে চলে গিয়েছিল শুধু। তাই বলে কি সে ভুলে যেতে পারবে? কাকে? তার মেহরাদ ভাইকে, যে মানুষটা তাকে দুহাতে আগলে রেখেছে এতটা বছর। যে তাকে সব সময় তাকে বাঁচতে শিখিয়েছে। যে মানুষটা কোনটা তার দোষ, কোনটা অ্যাক্সিডেন্ট তা বুঝিয়েছে। যে তাকে সব সময় সকল ঝড়ো ঝাপটা থেকে আগলে রেখেছে। কি হলো? জবাব নেই তো? জানতাম আমি। কোন জবাব থাকবে না তোর? যদি থাকতো, আমার কথায় বিয়ে করলেও বিয়েটাকে স্বীকৃতি দিতে চাইতি। অথচ এর বেলায় তোর যত তাল বাহানা। বিবাহিত হয়েও আগের বাগদত্তার সাথে হেসে খেলে কথা বলিস। আমায় নিয়ে, আমাদের বিয়ে নিয়ে ন্যূনতম কোন টান কাজ করে তো সুব্রতা? নাকি কাছে গেলেও ফ্যান্টাসিতে ভুগিস? ফিরতি কোন জবাব আসলো না সুব্রতার দিক থেকে। মেহরাদের রাগের পারদ যেন টগবগিয়ে বাড়ল। ধারাল হলো গলার স্বর আরও। আনসার মি, সুব্রতা। আনসার মি। উদ্ধৃতি চিহ্ন। সুব্রতা চেয়েও কোন শব্দ বের করতে পারল না গলা দিয়ে। গলা চেপে ধরেছে কেউ যেন। মেহরাদ ভাই তাকে সুব্রতা বলে ডাকছে। তার ভিতর তার বিয়ে নিয়ে, স্বামী নিয়ে কোন অনুভূতি নেই? তার বাগদত্তার সাথে সে হেসে খেলে কথা বলে? এ বাগদত্তাটাও তো তার ভাই হয়। এটা ভুলে গিয়েছে? অনেক কষ্টে সুব্রতা কম্পিত ঠোঁট ফোড়ে বের হলো, জানতেনই তো অন্যের বাগদত্তা। বিয়ে করলেন কেন তাহলে? বাগদত্তা তো আমার ভাই হয়। হ্যাঁ, যে ভাইকে তোর মা নিজেদের পুরনো ভুল শুধরাবার জন্য তোর বাগদত্তা বানিয়েছে। তোকে সওদা করছে। কোন সওদা করছে না আমার মা? মা হিসেবে নিজের দায়িত্ব পালন করছে শুধু। উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ, সে মেয়ের দায়িত্ব, যাকে 10 বছর বয়সে বিনা অপরাধে অপরাধী করে ছেড়ে চলে গিয়েছিল। সুব্রতার বুকে আরেকটা পেরেক বিঁধল বোধ হয়। ঈশ্বস, কি সুন্দর পুরনো ক্ষতগুলো তোরতাজা হচ্ছে। যেগুলোর জন্য সে এখনো ঘুমাতে পারে না। ট্রমা, ডিজঅর্ডার, হ্যালুসিনেশনে ভুগে। অবচেতন মনে এখনো তার ছোট্ট ভাইটাকে দেখে। খুব কাছে দেখে। সুব্রতার বুক ভেঙে কান্না আসছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। তার জীবনটা এত বিভীষিকামো কেন? সেই ছোট্ট থেকে সে কেন সকলের অবিশ্বাসের কারণ? দায়বদ্ধতার কারণ? তাকে কি বিশ্বাস করা যায় না? সুব্রতা মুখ চেপে কান্না আটকে রাখল। কোন শব্দ বের হতে দিল না ভিতর থেকে। এই ক্ষতগুলো তার নিজেকেই সারাতে হবে। এদের বাহিরে জাহির করবে না সে। যখন ছোট ছিল, তার জন্মদাত্রীর দেওয়া ক্ষতগুলো সে সারাতে পারেনি নিজে থেকে, ছোট ছিল। এই মানুষটা সারিয়েছে। আজ আবার সেগুলোর সাথে নতুন ক্ষত করল। ক্ষতবিক্ষত করে দিলে ছোট্ট হৃদয়টাকে।
এখন তো সে বড়। এখন আর কারো সাহায্য লাগবে না তার। কাউকে লাগবে না তার। শুভ্রতাকে চুপ দেখে মেহরাদের মুখে ব্যথাতুর হাসি ফুটে উঠল। নিজের উপর নিজের তাচ্ছিল্যের হাসি। এই মেয়েটাকে নিজের কাছে শেল্টার দিতে দিতে কখন নিজের আত্মা বানিয়ে ফেলেছে সে নিজেও জানে না। আর এখন কি বলছে? বেঈমান, অস্ফুট স্বরে বলে উঠল মেহরাদ। বলেই শুভ্রতার বাহু ছেড়ে দিয়ে আবারও ঘুরে দাঁড়িয়ে গেল। হাতে থাকা জ্বলন্ত সিগারেটটা সেই কখনই মুঠোয় চেপে পিষে ফেলেছে। হাতের তালু ঝলসে গিয়েছে। মেহরাদের অস্ফুট শব্দটা শুনল শুভ্রতা। ভেতর থেকে ঠেলে হাজারো চিৎকার বেরিয়ে আসতে চাইল। কিন্তু সে দিল না। এবার দু হাতে মুখ চেপে ধরে দৌড়ে রুম ছেড়ে বেরিয়ে গেল। কোন দিক তাকালো না। দেখল না ড্রয়িং রুমে কেউ দেখেছে তাকে মেহরাদের রুম থেকে বের হতে। দেখল না নিজের মা, এর চোখে নিজের জন্য ঘৃণ্য দৃষ্টি। সপাটে দরজা লক করে নিজের ভিতরের দলা পাকানো চিৎকারগুলোকে মুক্তি দিল শুভ্রতা। আহাজারি করতে থাকলো রবের কাছে। তাকে কেন সেদিন বাঁচিয়ে রাখল? তার ভাইটার সাথে তাকে ও নিয়ে যেত। সে তো রবের, ও প্রিয় হলো না, এ দুনিয়ার কারোই প্রিয় হলো না। বিশ্বাসযোগ্যও না। তার বেঁচে থেকে লাভটা হলো কি? সে তো দোষী, বেঈমান, অলক্ষণে, চলবে।